সুপ্রিয় দর্শক মণ্ডলী, আজকের সংবাদপত্র দেখার আমন্ত্রণ জানাচ্ছি আপনাদের সবাইকে। আমাদের আজকের অতিথি নুরুল কবির, নিউ এজ সম্পাদক। কবির, আপনাকে স্বাগত জানাচ্ছি স্টুডিওতে অনেক দিন পর। আমি শিরোনাম দেখে আপনার সঙ্গে আলোচনায় যাব। বাংলাদেশ প্রতিদিনের শিরোনাম: ভয়াবহ ডলার সংকট, রাজপথে আওয়ামী লীগ বিএনপি। ইত্তেফাকের শিরোনাম যে এমপিদের টার্ম কার্ড, ইউপি চেয়ারম্যানরা। উন্নয়ন দ্রুত করতে পরিবেশ বান্ধব পরিকল্পনা নিতে হবে প্রধানমন্ত্রী। মানবজমিন, ডলারের চাপ সর্বত্র, একজন সাদা মনের রাজনীতিকের বিদায়, হায়দর আকবর খান রানা। সমকাল প্রাণী খাদ্যের বাজার সিন্ডিকেটের চক্করে বিদেশি ঋণের সুধাশাল পরিশোধে আরও চাপ। কালের কণ্ঠ, ভারত পাকিস্তানের 3 গুণ বেশি ব্যয়, ওভারটেক করতে গিয়ে দুর্ঘটনায় বাড়ছে মৃত্যু। যায় দিন ঘোরার আগে গাড়ি জুড়ে পেছনে ছুটছে বিআরটিএ, বছরের সর্বোচ্চ বৃষ্টিতে ঢাকার সড়কে জলজট। আজকের পত্রিকার সম্মানের নামে অর্থ লোপাট, কমিশন আর সুবিধার জন্য নির্মাণ কাজ নয়। কালবেলা সামাজিক নিরাপত্তা বেষ্টনীর আওতা বাড়ছে বাজেটে, এমপিদের টার্ম কার্ড, ইউপি চেয়ারম্যানরা। দেশ রূপান্তর, ডলারের সুদ হারে বেসামাল, এবার আবহাওয়ার পূর্বাভাসে 10-10। সময়ের আলো, দুদক আতঙ্কে দুর্নীতিবাজ সাব রেজিস্ট্রাররা, যুক্তরাষ্ট্রের সবুজ সংকেত। খবরের কাগজ, লবণে গ্রাসে অর্ধেক দেশ, 4 বছরের ন্যাশনাল ব্যাংক আর্থিক সক্ষমতা পুনরুদ্ধার করবে। আলোকিত বাংলাদেশ, উন্নয়ন হতে হবে গণমুখী, পরিবেশ বান্ধব ও সাশ্রয়ী। সহজ যোগাযোগে বদলে যাবে উত্তরের অর্থনীতি। সংগ্রাম, জীবনযাত্রা আরও দুর্বিষহে উঠবে, গাজায় ইসরায়েলি হামলায় নিহত 35,000 ছুঁই। করতোয়া ভারতীয় ব্যবসায়ীদের আপত্তি, সড়কে গায়কসহ নিহত 15। টিবিএস হাউ গ্যাস শর্টেজ ফয়েলস বিসিআইসি বিড টু কাট ইউরিয়া ইম্পোর্ট বিলস। আলোচনা, আপনি জানেন যে একটা মর্মস্পর্শী এবং আমাদের এই বাম রাজনীতির অন্যতম নক্ষত্র হায়দর আকবর খান রানা আমাদের মধ্যে নেই। তিনি চলে গেছেন 82 বছর বয়সে। এদেশের বাম রাজনীতি তো নানা ধরনের নানা কিসিমের ঘটনা ঘটেছে 50 বা 52 বছরে বাংলাদেশের স্বাধীনতার পর। কেউ গেছেন আওয়ামী লীগে, কেউ বিএনপিতে, কেউ জাতীয় পার্টিতে, কেউ নিষ্ক্রিয় বসে আছেন। কিন্তু হায়দর আকবর খান রানা তার আদর্শচ্যুত হননি। নুরুল কবির, আপনি আপনার জীবনের শুরুতে বাম রাজনীতির সঙ্গে আপনি সম্পর্কিত ছিলেন, আমি জানি সেটা, আমাদের দর্শকরাও জানেন। আপনার অবস্থান পরিষ্কার। তো রানা ভাইকে আপনি কীভাবে মূল্যায়ন করবেন? দেখুন, ধন্যবাদ আপনাকে এই প্রসঙ্গটা উত্থাপন করবার জন্য। উনি এটা ডিজার্ভ করেন। আপনি যা বলেছেন ইতিমধ্যেই, সারা পৃথিবীতে 1960-এর দশক একটা অসম্ভব উত্তাল, প্রতিবাদী, বিপ্লবী সময় ছিল। সেই সময়ে পৃথিবীর আমাদের এই অঞ্চলে, ভূখণ্ডে 1960-এর দশক ডান বাম মধ্য সব দিক থেকে অসংখ্য প্রতিবাদী তরুণ তৈরি করেছিল। এই তরুণরা একদিক থেকে যেমন সময় যেমন তাদেরকে সৃষ্টি করেছিল, তেমনি সেই সময়কেও তারা প্রভাবিত করেছিলেন। এবং হায়দর আকবর খান রানা খুব অল্প বয়স থেকে প্রগতিশীল বাম ধারার প্রতি আকৃষ্ট হয়েছিলেন। সেটা তার একটা কিছুটা জেনেটিক্যাল, কিছুটা পারিবারিক কারণ ছিল। নওশের আলী তার নানা ছিলেন। উনি কলকাতায় জন্মগ্রহণ করেছিলেন ছোট্টবেলায়। একটা কমিউনিস্ট আবহাওয়ার মধ্যেই তিনি বড় হয়েছিলেন। তার ছাত্র জীবন যে সমস্ত জিনিসের মধ্য দিয়ে গেছে, 62 সালের শিক্ষা আন্দোলন এই দেশে, 69 সালের গণ অভ্যুত্থান, 71 সালের আমাদের মুক্তিযুদ্ধ পরবর্তী সময়ে তিনি শ্রমিক আন্দোলনের সঙ্গে যুক্ত হয়েছেন। 1980-র দশকে তিনি জেনারেল এরশাদের সামরিক স্বৈরতন্ত্র বিরোধী সংগ্রামে পলিসি মেকারদের মধ্যে একজন ছিলেন। এবং শেষ পর্যন্ত আপনি যে কথা বলেছেন যে তার এই দীর্ঘ বৈপ্লবিক যাত্রার পথে তার রাজনীতি, আমি অনেক বছর তার সঙ্গে ঘনিষ্ঠ, 80-র দশক থেকে ঘনিষ্ঠ ছিলাম। সর্বশেষ আমার সঙ্গে তার ফোনে কথা হচ্ছে 2 মাস আগে। তখনও উনি
চোখে প্রায় দেখেন না, নড়াচড়া করতে পারেন না, কিন্তু ডিকটেশন দিয়ে তখন উনি বই লিখছেন। এই যে জি। আপনার প্রাণ শক্তি এবং সাহস, এই জিনিসটা তার সারা জীবন ছিল। আমাদের মধ্যে মত পার্থক্য ছিল হয়েছে, কিন্তু এই ব্যক্তিগত সম্পর্কের মধ্যে আমরা এটা লক্ষ্য করেছি যে আপনি নিজে একটু ইঙ্গিত দিলেন, 60-এর দশকে তারা যারা অনেকেই একসঙ্গে ছিলেন, কাজী জাফর আহমদ ছিলেন, রাশেদ খান মেনন ছিলেন, মাহবুবুল্লাহ ছিলেন, মতিয়া চৌধুরী ছিলেন, মোহাম্মদ ফরহাদ ছিলেন, এরা প্রত্যেকেই কিন্তু তাদের জীবনের বিশেষত আপনার স্বাধীনতা পূর্ব সময়টাতে এই স্বাধীনতার যে রাজনীতি, তোফাল আহমেদ, ওইদিকে তোফাল আহমেদ ছিলেন, শাহ মুয়াজ্জমরা ছিলেন, ফজলুল হক মনে ছিলেন, এই যে সময়টা স্বাধীনতার যে রাজনীতি যেভাবে গড়ে তোলা হয়েছিল, এই ক্ষেত্রে তাদের এই পুরো জেনারেশন একটা অনন্য অবদান ছিল। রণর সঙ্গে আরো অনেকের পার্থক্য ছিল এই যে বরাবর তিনি কনসিস্টেন্ট ছিলেন। কেউ জাতীয় পার্টিতে গেছে, কেউ আওয়ামী লীগের দিকে ঝুলে পড়েছে, কেউ বিএনপিতে চলে গেছে, এই সমস্ত কোনো কিছুই তার চিন্তা, তার মনন এবং চৈতন্যকে প্রলুব্ধ করতে পারে নাই। তিনি যেটা সঠিক মনে করতেন সেটা আপনি আমি সঠিক মনে নাও করতে পারি, সেটা একটা অন্য আলোচনা। যেমন তার তো সবচাইতে বেশি প্রিয় বন্ধু, দীর্ঘদিনের বন্ধু ছিলেন রাশেদ খান মেনন, কিন্তু তাদের যখন মতদ্বৈততা হয়, রণ কিন্তু সেই দীর্ঘদিনের ব্যক্তিগত পথ চলার, একসঙ্গে রাজনৈতিক পথ চলার সঙ্গীকে ত্যাগ করে তিনি ঠিক একটা বামপন্থা লাইনের মধ্যেই বরাবর ছিলেন। সেভাবেই তিনি সিপিবির, কমিউনিস্ট পার্টি অফ বাংলাদেশ, তার উপদেষ্টা হিসেবে মৃত্যুবরণ করেছেন। দেন এটা হচ্ছে তার রাজনীতির কনসিস্টেন্সির দিক, ভাবাদর্শগতভাবে তিনি যার বিশ্বাস করতেন আর সেইটার সঙ্গে লেগে থাকার দিক। দ্বিতীয়ত হচ্ছে আপনি লক্ষ্য করুন একটা মানুষ ব্যক্তিগতভাবে কেমন ছিল, মৃত্যুর পরেও কতগুলি ছোট ছোট ঘটনা দিয়ে বোঝা যায়। আজকে মানে গতকাল সকালবেলায় তার আশপাশে যারা গরিব মানুষ ছিল, এমনকি তার স্টাফ ছিলেন যারা, তাদের কান্না তার যদি দেখতেন, তার গাড়ি চালক তাকে এই যখন নড়তে চড়তে পারেন না, ঠিকমতো চোখে দেখেন না, তাকে যারা সেবা দিতেন, তাদের যে আকুল কান্না, এটা দেখলে বোঝা যায় যে মানুষের প্রতি উনি কি মমত্ব বোধ করতেন। আরেকটা বড় ব্যাপার ছিল তার মধ্যে, যেটা অন্য অনেকের মধ্যে ছিল না, প্রধানত বলেন এই সাধারণভাবে 60-এর দশকের বামপন্থী ছাত্র নেতা থেকে শুরু করে যারা ওই সময় রাজনীতিতে প্রাধান্য বিস্তার করেছিলেন, তারা প্রত্যেকেই অসম্ভব মেধাবী ছিলেন ব্যক্তিগতভাবে ছাত্র জীবনে, এবং সেই ছাত্র জীবনে হয়তো তার বিশ্ববিদ্যালয়ের রেকর্ড খুব ভালো না থাকলেও, কারণ তারা তখন ওইটার দিকে নজর দেননি, যেই বিষয়গুলির উপর তারা নজর দিয়েছেন তারা অত্যন্ত মেধাবী তীক্ষ্ণতার সঙ্গে বা তীক্ষ্ণ মেধার সঙ্গে সেগুলো বিশ্লেষণ করেছেন, ইতিহাসের ব্যাখ্যা বিশ্লেষণ হাজির করেছেন, পরবর্তীকালের করণে হাজির করেছেন। তাদের মধ্যেও উনি খুব সুশিক্ষিত মানুষ ছিলেন। সাধারণত মানুষের একটা ধারণা যে রাজনীতিকরা শিল্প সাহিত্য সম্পর্কে খুব বেশি উৎসাহী থাকেন না বা উৎসাহী থাকবার সময় পান না। হায়দার আকবর খান রণ নিঃসন্দেহে তার মধ্যে একজন ব্যতিক্রমী লোক ছিলেন। রবীন্দ্রনাথের উপর তার বড় বই আছে, মোটামুটি সাইজের। তিনি ঘন্টার পর ঘন্টা, অন্তত আমার নিজের সঙ্গে এই অভিজ্ঞতা আছে, রবীন্দ্রনাথের কবিতা এবং শেক্সপিয়ারের কবিতা, সনেটস, এগুলি তার মুখস্থ ছিল, কথা বলতে পারতেন। অন্তত 10টা সাবজেক্ট যেটা জীবনকে, আমাদের রাজনৈতিক, অর্থনৈতিক এবং সামাজিক সাংস্কৃতিক জীবনকে প্রভাবিত করে, তার সবগুলো বিষয়ে তার সুনির্দিষ্ট ইতিহাস বোধ এবং একই সঙ্গে তার চিন্তার এক ধরনের স্বচ্ছতা ছিল। এটা একটা ব্যতিক্রমী ঘটনা। ব্যক্তি মানুষ হিসেবেও আপনার মানবিক মানুষ ছিলেন অনেক। সেটা আমি বলবার আগে আমি আর একটা জিনিস বলি যে লোভ বলতে কোনো জিনিস তার মধ্যে আমি কখনো দেখিনি। আমি বহু বছর তার সঙ্গে ঘনিষ্ঠ ছিলাম। শেষের দিকেও আমি যখন রাজনীতি ছেড়ে দিয়েছি, কিন্তু তার বুদ্ধিবৃত্তিক নানান তার কর্মকাণ্ডের সঙ্গে পরিচিত ছিলাম, তখনও দেখেছি তার জীবনের চাহিদা এত কম ছিল। হ্যাঁ, তিনি একটা সচ্ছল পরিবারে জন্মগ্রহণ করেছিলেন, অসাধারণ তার মা এবং বাবা,
একটা ছোট্ট শিশুর মতো করে সেই এমনকি 70 বছর বয়স পর্যন্ত হ্যাঁ তাকে দেখাশোনা করেছেন। তার জীবনের খুব ছোট ছোট উনি স্মোক করতেন। তার বিড়ির পয়সাটা সকালবেলা হলে এটা ছাড়া আর কোনো দুশ্চিন্তা, টাকা পয়সা নিয়ে জীবনযাপন নিয়ে আমি তাকে আর কোনো চাহিদা ছিল না। কোনো চাহিদা ছিল না, ফলে লোভ তার ছিল না। তো এই যে একটা নির্লোভ মানুষ, এইটা তো রাজনীতিতে আজকাল এটা চিন্তা করা যায় না। এখন রাজনীতিটা দাঁড়িয়েছে। না, আমি যেটা শুনেছি যে এরশাদের জমানায় তাকে জাতীয় পার্টিতে বা এরশাদের মন্ত্রিসভায় নেয়ার জন্য অনেক চেষ্টা হয়েছিল, এটা কি আপনি শুনেছেন? হ্যাঁ, নিশ্চয়ই আমরা জানি। শুধু সেই আমলে কেন, আপনি লক্ষ্য করুন ভাসানীর ন্যাপ থেকে বেরিয়ে এসে কাজী জাফর আহমেদ, রাশেদ খান মেনন, হায়দার আকবর খান রণরা প্রথমে ইউপিপি, ইউনাইটেড পিপলস পার্টি করলেন। কাজী জাফর আহমদের নেতৃত্বে ইউপিপির একটা বিরাট অংশ জিয়াউর রহমানের যে জাতীয় ফ্রন্টে যোগ দিলেন এবং সেখানে গিয়ে একাধিক মানুষ সেই গ্রুপ থেকে আপনার কাজী জাফর নিজে, মানান ভূঁইয়া, তারপরে ছিলেন ক্যাপ্টেন হালিম চৌধুরী, তারা তো মন্ত্রী হয়েছিলেন। কিন্তু রণ মেননরা তারা ওখান থেকে বেরিয়ে গণতান্ত্রিক আন্দোলন নামে নতুন করে পার্টি করলেন, তাদের সঙ্গে গেলেন না। অর্থাৎ সেই জিয়ার আমল থেকেই আপনার তার একটা ক্ষমতায় পর্যন্ত পৌঁছাবার আপনার আমন্ত্রণ ছিল। তারও আগে ওনার একটা বিখ্যাত বই আছে হায়দার আকবর খান রণর, সেটা হচ্ছে যে শতাব্দী পেরিয়ে। তারও আগে যখন বাকশাল হলো তখন বাকশালে যোগদান করবার জন্যে বাংলাদেশের মানে বাকশালের প্রধান এবং বাংলাদেশের প্রতিষ্ঠাতা রাষ্ট্রপতি শেখ মুজিব একই পাড়ায়, তো তার কাছেই এই হায়দার আকবর খান রণরা বড় হয়েছেন, একই পাড়ায়। তাকে অনেক স্নেহ করতেন। তো তাদেরকে ডেকে নিয়ে বাকশালে যোগদান করার জন্য বললেন। তো ওনারা পরিষ্কারভাবে বললেন যে আমরা তো এই ধরনের রাজনীতির সঙ্গে করব না। এবং তাকে যে তিনি যেহেতু স্নেহ ভোগ করেছেন, সে কারণে তাদেরকে মুজিব বললেন যে তোমরা যদি আমার সঙ্গে যোগদান না করো, তোমরা আন্ডারগ্রাউন্ডে চলে যাও, নাহলে আমি রক্ষা করতে পারবো না। তার ফলে বিভিন্ন সময়ে, এরশাদের সময় তো বটেই, এরশাদের সময় আরও অনেকেই তার সঙ্গে যারা রাজনীতি করেছিলেন তারা ওখানে গেছেন। পরবর্তীকালে আওয়ামী লীগ বিএনপিতে, একাংশ বিএনপিতে চলে গেছে, কেউ আওয়ামী লীগে চলে গেছে। আওয়ামী লীগে না গেলেও তার বন্ধুবান্ধবরা আওয়ামী পন্থী রাজনীতিতে নিজেদেরকে সন্নিহিত করেছেন। উনি কনসিস্টেন্ট ছিলেন। এইটা বাংলাদেশের রাজনীতিতে একটা সততার একটা বড় উদাহরণ হিসেবে উনি বেঁচে থাকবেন। তৃতীয় প্রশ্ন হচ্ছে যে আমার সঙ্গে তার অনেক ব্যক্তিগত অনেক থাকে, সেগুলো আমি বলতে চাই না। হ্যাঁ, আপনার 3 থেকে 4 মাস আগে সর্বশেষ আমি একবার উনি যেতে বলেন, আমি বলছি যাব, কিন্তু আমার কোথাও একটা, যেমন হায়দার আকবর খান রণকে যে টকবগে অবস্থায় দেখেছি, আর আমাদের যেই সময়ের থেকে আমাদের একটা ঘনিষ্ঠতা হয়েছিল, যে টকবগ অবস্থা ছিল, উনি চোখে দেখেন না। এইটা আমি গিয়ে সামনে দাঁড়িয়ে, এটা আমার পক্ষে, আমি একটু অনেক কড়া কথা বললেও ভেতরে আমি খুব নরম মানুষ, এটা আমি ঠিক নিতে পারি নাই, তাই না? তারপরে আমি এই জন্য আসলে যাই নাই। তো তারপরে উনি চোখে দেখেন না, তো ডিকটেশন একটা বই লেখাচ্ছেন, হঠাৎ তার মনে পড়েছে যে একটা তথ্য তার দরকার, কারণ ওনার নিজের বই ওগুলো ছিল, কিন্তু উনি তো পড়তে পারছেন না। উনি আমাকে ফোন করে, আর উনি জানেন যে বাম আন্দোলনের উপর, বিশেষত বামদের স্বাধীনতা যুদ্ধের উপর আমার কিছু কাজ আছে। উনি একটা তথ্য জিজ্ঞেস করবার জন্য, উনি মনে আছে কিন্তু তারিখ সময়টা তার মনে নাই। এটাই হলো ওনার সর্বশেষ আমার সঙ্গে কথা হলো। কিন্তু তখনও তার কণ্ঠস্বরের মধ্যে সাহসিকতা আছে, জীবনের স্পন্দন আছে, এবং উনি জানতেন যে ওনার মৃত্যু হবে। আপনি হয়তো শুনে থাকবেন পত্রপত্রিকায়, ইতিমধ্যে এসছে কিনা আমি জানি না, যে শুধু উনি বলেছেন যে আমাকে জোর করে বাঁচিয়ে রাখবার চেষ্টা করো না, আমাকে পিসফুলি যেতে দিও। অর্থাৎ উনি মৃত্যুকেও অত্যন্ত সাহসিকতার সঙ্গে বরণ করবার একটা সাংস্কৃতিক চৈতন্য তার মধ্যে ছিল। আর ওনার এক ধরুন, এই দেশে হয়েছে কি,
অনেক বামপন্থী মানুষকে মানুষ শ্রদ্ধা করে, হয়তো তাদেরকে ভোট দেয় না। আমি আপনাকে সর্বশেষ, উনি মৃত্যুর পরপরই একজন ফর্মার সেক্রেটারি যিনি ছাত্রলীগ করতেন, সঙ্গে সঙ্গে একটা কবিতা লিখেছেন তার উপর, তার 4টা লাইন বলে জি, আমি please. আপনাকে হয়তো এই আলোচনা শেষ করতে পারবো। আপনি দেখুন যে মানুষ তাকে কিভাবে শ্রদ্ধা করত। এই ভদ্রলোক ছাত্রলীগ করতেন, মৃত্যুর পরপর উনি লিখেছেন, আমি নামও বলতে পারি, তার নাম আসাদ please. মান্নান। হয়তো এই কবিতায়, ওই কবিতাটা কাগজও বেরিয়ে যাবে। আমাকে তার এক বন্ধু আমাকে পাঠিয়েছেন, লিখছেন, এমন সোনার ছেলে এ মাটিতে কেউ নেই, আমার বুকের মধ্যে এ কেমন শূন্যতার ঢেউ, রণভাই আপনার মতো আর বেঁচে নেই কেউ। এই যে যিনি, যেই রাজনীতির মানুষ এই কবি, আর হায়দার আকবর খান রণর রাজনীতির এটা পরস্পরকে পরাজিত করবার রাজনৈতিক প্রক্রিয়ার মানুষেরা। কিন্তু এই যে ভিন্ন মত থাকলেও ভিন্ন মতাবলম্বী মানুষের শ্রদ্ধা অর্জন করবার যে সাংস্কৃতিক সামর্থ্য, এটা হায়দার আকবর খান রণর ছিল। গরিব মানুষরা তাকে ভালোবাসত, বুদ্ধিবৃত্তিক কাজ করে তারা তাকে শ্রদ্ধা করত, এবং রাজনীতির মানুষরাও তাকে ভালোবাসতেন। সেই অর্থে তিনি একটা সার্থক সফল জীবন যাপন করেছেন। রাজনীতিতে তার কি লক্ষ্য ছিল? দেশের সমাজতন্ত্র প্রতিষ্ঠা, কিংবা শেষের দিকে একটা সমতাভিত্তিক গণতান্ত্রিক রাষ্ট্র প্রতিষ্ঠার কথা উনি বলতেন। তো সেইটার বাস্তবায়ন দেখে যেতে পারেননি, করতেও পারেননি। কিন্তু গুরুত্বপূর্ণ হচ্ছে সে একটা জনস্বার্থপরায়ণ রাজনীতির যে স্বপ্ন তিনি দেখেছেন, সেই স্বপ্ন বাস্তবায়নের প্রক্রিয়ার মধ্যে থেকেই তিনি তার মৃত্যুবরণ করেছেন। সে অর্থে তিনি একটা সার্থক জীবন যাপন করেছেন বলে মনে করি। এই পর্যায়ে অনেক ধন্যবাদ। সুযোগ যেহেতু এলো, সেই কারণে একটা প্রশ্ন কি করতে পারি যে বাংলাদেশে বাম রাজনীতির এই দুর্দশা কেন? ওয়েল, এটার উপর অনেকগুলি গবেষণা আছে, দেশি এবং বিদেশি, আমার নিজেরও লেখা আছে। এখান থেকে আমি হায়দার আকবর খান রণর বইয়ের থেকে একটা ঘটনা বলি। ওনারা 1965 সালে তৎকালীন প্রগতিশীল তরুণদের সবচেয়ে বড় ছাত্র সংগঠন বাংলাদেশ ছাত্র ইউনিয়ন Yeah. দুই ভাগে, মস্কোপন্থী এবং পেকিংপন্থী দুই ভাগে ভাগ হয়ে গেল। সেই ভাগের প্রক্রিয়ার মস্কোপন্থী এবং পেকিংপন্থী উভয় পক্ষই নানানভাবে তাদের কারণ ব্যাখ্যা করেছেন, আমি তার মধ্যে যাচ্ছি না। কিন্তু রণও তার শতাব্দী পেরিয়ে বইয়ের মধ্যে স্বীকার করেছেন যে দেখুন, আমরা যখন এই মস্কো পিকিং বিতর্ক নিয়ে, যেটা আন্তর্জাতিক বাম রাজনীতি 1962 সালে শুরু হয়েছিল, আমরা যখন ভাগ হয়ে গেলাম, আমরা কিন্তু আসলে মস্কো পন্থী এবং পিকিংপন্থী পুরা রাজনীতিটা কি ছিল আমরা তখন জানতাম না। ওনার শতাব্দী পেরিয়ে বইয়ের মধ্যে এটা আছে। এরপরে যারা বই লিখেছেন মস্কোপন্থী এবং পিকিংপন্থী উভয়ই ঠিক এত সরাসরি স্বীকার না করলেও এই কথাটা চিন্তা করেছেন। 1970 সালে বামপন্থী রাজনীতিকরা গণসংগঠন বাদ দিয়ে যখন কৃষি বিপ্লব করতে চলে গেলেন, এবং কয়েক মাসের মধ্যে পিকিংপন্থী বামধারা, যাদের আসলে কৃষক সংগঠন এবং শ্রমিক সংগঠন মস্কোপন্থীর থেকে অনেক বেশি ছিল, সেইটা নূর আলম লেনিনের একটা লেখা আছে, তাই তিনি স্বীকার করেছেন, যিনি নূর আলম লেনিন একসময় সিপিবি করতেন, এখন আওয়ামী লীগের নেতা, যে এটা যখন ভাগ হলো পরবর্তীকালে দেখা গেল যে পিকিংপন্থীরা অনেক বড় ছিল। কারণ কি, ধরুন কৃষক সংগঠনের নেতা ছিলেন আব্দুল হক, কৃষক শ্রমিক সংগঠনের নেতা ছিলেন তোহা। তো তারা তো সব মৌলানা ভাসানীর সঙ্গে ন্যাপ বিভক্ত হয়ে যাওয়ার জন্য তারাই ছিলেন, তো সংগঠনগুলি তাদের হাতে ছিল। কিন্তু এই যে লোকগুলি 70 সালে যখন সবচেয়ে বেশি প্রয়োজন, যে কারণ এই দেশে তো বাংলাদেশ স্বাধীনতা আন্দোলনটা প্যারালালি দুইভাবে চলেছে একদম প্রথম থেকেই। একটা হচ্ছে বাঙালি জাতীয়তাবাদী রাজনীতি, যেটা চূড়ান্ত নেতৃত্বে শেখ মুজিব ছিলেন, এবং যেটা তিনি সফল হয়েছেন, বাংলাদেশের প্রতিষ্ঠাতা রাষ্ট্রপতি হতে পেরেছেন, এটা হলো সফল ধারা হিসাবে ইতিহাসে প্রতিষ্ঠিত হয়েছে। আরেকটা ছিল ভাসানীর নেতৃত্বে জাতীয়তাবাদ, কিন্তু শ্রমিক কৃষকের কল্যাণের জন্য একটা সমাজতান্ত্রিক ধরনের রাষ্ট্র প্রতিষ্ঠা করতে হবে। তো সেটা হলো না কেন? ওই সময় কিন্তু এই প্রতিযোগিতাটা সবচেয়ে বেশি দরকার ছিল, কিন্তু হলো না কেন? কয়েক মাসের মধ্যে বামপন্থীরা 5 ভাগে ভাগ হয়েছে।
সেই 50 বছর পরে সেই দলিলগুলি নিয়ে যদি সেই দলিলগুলো আছে নানান জায়গায় বিভক্ত, আপনি যদি দেখেন যে আসলে কি কি পার্থক্য ছিল, তেমন কোনো পার্থক্য ছিল না। দাড়ি কমা সেমিকোলনের পার্থক্য ছিল, কিছু শব্দাবলীর, কিছু জার্গনের মধ্যেকার পার্থক্য ছিল। মূলত শেষ পর্যন্ত নেতৃত্বের মধ্যেকার কম্পিটিশন এবং অন্যায্য উচ্চাকাঙ্ক্ষা, সেটাই ছিল মূল কারণ। এরা কেউ লেনিনের নিচে কেউ কিছু হতে চায় নাই। আমি তাদের যে অবদান, তাদের যে ত্যাগ দীক্ষা, এগুলো সমস্ত কিছুর প্রতি শ্রদ্ধা রেখে পরবর্তী প্রজন্মের একজন গবেষক হিসেবে আমি পরিষ্কার করে বলতে পারি, এরা যদি কেউ কেউ ট্রটস্কি হতে চাইতো, জিনোভেভ কামেনেভ হতে চাইতো, হ্যাঁ, লুক্সেমবার্গ হতে চাইতেন, তাহলে হয়তো এই পার্টি ভাঙতো না। তো মূলত আমার কাছে শেষ পর্যন্ত মনে হয়েছে যে কিছু কিছু মৌলিক বিতর্ক তো ছিলই, সেগুলো কবুল করেও বলতে পারি মূলত নেতৃত্বের মধ্যে উচ্চাকাঙ্ক্ষায় এই সংগঠনগুলিকে দুর্বল করেছে। এখন একটা ভাঙন প্রক্রিয়ার শেষ পর্যায়ে আছে, হ্যাঁ, এখনো কিন্তু সেই ভাঙন প্রক্রিয়া চলছে। ভাঙনের কি জায়গা আছে? তার মধ্যেও চলছে, মানে তথ্য হইলো তাই। কিন্তু একটা কথা, এই কথার অর্থ এই নয়, আপনি একটা কথা মনে রাখেন যে পৃথিবীব্যাপী কমিউনিস্টরা বা বামপন্থীরা, আর একটু ছোট করে বললে, যে সমতা ভিত্তিক সমাজ এবং রাষ্ট্র বা শেষ পর্যন্ত একটা রাষ্ট্রবিহীন সমাজ প্রতিষ্ঠার যে স্বপ্ন দেখেছে, সেই স্বপ্নের মধ্যে কিন্তু ন্যায্যতা আছে। আজকে নিউ লিবারাল রাজনৈতিক অর্থনৈতিক ব্যবস্থার মধ্যে, যেটা বাংলাদেশেও তার পরিষ্কার লক্ষণ আছে, একদিকে শত শত হাজার হাজার কোটি টাকার মালিক, অন্যদিকে 4 কোটির মতন বেসরকারি হিসেবে 4 কোটির মতন তরুণ কর্মসংস্থানের মধ্যে নেই। এটা তো কোনো কাঙ্ক্ষিত সমাজ হতে পারে না। কিংবা ধরুন মার্কিন যুক্তরাষ্ট্র এই মুহূর্তে যা করছে, যখন ইন্টারন্যাশনাল কোর্ট অফ জাস্টিস ইউক্রেনে আগ্রাসনের জন্য পুতিনকে অ্যারেস্ট অফ ওয়ারেন্ট অফ অ্যারেস্ট জারি করে, সেটাকে সমর্থন করে। কিংবা একই সঙ্গে মানবাধিকারের কথা বলে যখন প্যালেস্টাইনে নির্মম নৃশংস গণহত্যা চালাবার জন্য যখন নেতানিয়াহুর বিরুদ্ধে আইসিজে যখন আপনার ওয়ারেন্ট অফ অ্যারেস্টের কথা চিন্তা করে, সেটাকে বিরোধিতা করে, একটাকে বিরোধিতা করা আর একটাকে সমর্থন করা, এই যে ডাবল স্ট্যান্ডার্ডের যে আপনাদের তথাকথিত গণতান্ত্রিক রাজনীতি, এটা তো মানুষের জীবনের, সুস্থ মানুষের জীবনের স্বপ্ন হতে পারে না, এটা মানবিক মানুষের জীবনের স্বপ্ন হতে পারে না। মানুষ নানান মানে সমস্ত তার গুণাবলী নিয়ে গরিব কিংবা ধনী পরিবারে জন্মগ্রহণ করে, এইরকম একটা নিপীড়নমূলক বৈষম্যমূলক সমাজের মধ্যে বসবাস করা, এবং এইটাকে ইতিহাসের আলটিমেট সত্য হিসেবে ধরে নেওয়ার মধ্যে আসলে কোনো চিন্তাশীলতা নাই। ফলে সেই বামপন্থা সাময়িকভাবে একটা আপাতত পরাজিত মনে হয়, আর হাজার হাজার বছরের ইতিহাসের মধ্যে 40, 50, 60 বছর এটা বিন্দুর মতন। ফলে এই পৃথিবীতে আবার সমতার রাজনীতির একটা প্রবল জোয়ার আসতে বাধ্য, তা না হলে তো মানুষের সভ্যতার মৃত্যু ঘটে। এই অর্থে সভ্যতার মৃত্যু ঘটে যে মানুষকে মেনে নিতে হয় যে এরকম একটা এই নির্মানবিক সমাজ জীবন এবং রাষ্ট্র রাজনৈতিক ব্যবস্থায় মানুষের জীবনের বা মানব সভ্যতার চূড়ান্ত পরিণতি হতে পারে না। কবি, আমাকে এখানে থামতে হবে, আর হাতে একেবারেই সময় নেই। একটা শিরোনাম নিয়ে কথা বলি, সেটা হচ্ছে যে বাংলাদেশ প্রতিদিনের শিরোনাম হচ্ছে রাজপথে আওয়ামী লীগ বিএনপি, মানে প্রায় 5-6 মাস পরে রাজনীতি আবার মাঠে গড়ালো আর কি। এইটাকে রাজনীতি মাঠে গড়ালো বলবো কিনা, মানে রাজনীতি তো একটা চলমান প্রক্রিয়া, সেটা মাঠে কিংবা অন্তরালে এটা সক্রিয় থাকে। আর যেই অর্থে রাজনীতিকে আমরা বুঝি, সেই অর্থাৎ রাষ্ট্রবিজ্ঞান যেভাবে রাজনীতিকে বোঝে, বাংলাদেশের রাজনীতি চর্চা এখন বর্তমান পর্যায়ে যে অবস্থায় এসছে, সেটা ঠিক সেইভাবে রাজনীতি বাংলাদেশে উপস্থিত নেই। কেন উপস্থিত নেই? যেমন ধরুন, স্বীকার করুক কিংবা না করুক, এই মুহূর্তে বাংলাদেশে যে সরকার প্রতিষ্ঠিত হয়েছে, তার আগে যেটা ছিল, এই 3টা সরকারের রাজনৈতিক বৈধতা রাষ্ট্রবিজ্ঞানের নীতি অনুযায়ী নাই।
একটা একতরফা রাজনীতি, একতরফা নির্বাচন, আর একটা মধ্যরাতের নির্বাচন, আর একটা ডামি নির্বাচন, ডামির মধ্যে নিজেরাই বলে। তো যেখানে একটা রাষ্ট্র ব্যবস্থার মধ্যে ধনী গরিব সহ নানান পেশার নানান মানুষের সামাজিক চুক্তির ভিত্তিতে একটা রাষ্ট্র ব্যবস্থা ফাংশন করে, এখানে সেইটা নাই। আপনি লক্ষ্য করেছেন যে এই নির্বাচন, যে সংসদ গঠিত হয়েছে, সেই সংসদের 90% লোক কোটিপতি। তো প্রশ্নটা হচ্ছে যে এটা কোটিপতিদের একটা আখড়ায় পরিণত হচ্ছে বাংলাদেশে। তারপরে এই যে কোটিপতিদের বাইরের যে লক্ষ লক্ষ মানুষ, কোটি মানুষ, তাদের প্রতিনিধিত্ব এখানে নাই। তো এইটাতে একটা গণতান্ত্রিক রাষ্ট্র বলা বা একটা গণতান্ত্রিক সংসদ বলা, এটা বলা তো আত্মপ্রতারণা করা ছাড়া কিছু না। তেমনি এইটাকে বাদ দিয়ে বিরোধী শিবিরে যারা আছে, বিরোধী শিবিরে তারা কি এর বাইরে কোনো কি ধরনের সংসদ চায়, এটা খাতায় লেখা আছে, কিন্তু দৈনন্দিন জীবনের তারা যে রাজনীতির চর্চাটা করে, তার মধ্যে কি এরকম কোনো রূপরেখা আপনি খুঁজে পান? এই যে একটা লুটপাটতন্ত্র উন্নয়নের অর্থনীতির নামে এখানে প্রতিষ্ঠিত হয়েছে, তার বিরুদ্ধে তার যে প্রধান রাজনৈতিক প্রতিনিধি জাতীয়তাবাদী দল, সেইটা এই তারা ক্ষমতায় গেলে এই লুটপাটতন্ত্র বন্ধ করবে কিনা, বন্ধ করলে কি কি পদ্ধতিতে করবে, কিংবা এখনো পর্যন্ত এই লুটপাটতন্ত্রের কিছু কিছু বেনিফিশিয়ারি তারা কি না, এইটাও তো পরিষ্কার করে জানবার ব্যবস্থা নাই। তো আমি বলতে চাই শেষ করতে যে এইটাকে ঠিক রাজনীতি হিসেবে মাঠে গড়ায় নাই। এক পক্ষ জোর করে ক্ষমতাটাকে আঁকড়ে রাখতে চায় একটা বিত্তবান শ্রেণীর পক্ষে তরফে, তার মধ্য দিয়ে লাভবান হয়, আর আরেক পক্ষ তাদেরকে সরিয়ে দিয়ে আপনার ক্ষমতা দখল করতে চায়। তার একটা ছোটখাটো মহড়া এই পর্যায়ে হয়তো একটা অনুষ্ঠিত হলো। এইটাকে আমি রাজনীতি বলবো না, একটা রাজনীতি একটা গণতান্ত্রিক রাষ্ট্র ব্যবস্থা, অর্থনৈতিক সমতাভিত্তিক অর্থনৈতিক ব্যবস্থার জন্য যেই সমস্ত রণনীতি এবং রণকৌশল নিয়ে এগোনোর কথা, আমরা সেটার জন্য অপেক্ষা করছি। কবির, অনেক ধন্যবাদ আপনাকে। ধন্যবাদ আপনাকেও। দর্শক মণ্ডলী, আজ এ পর্যন্তই। আপনার সবাই ভালো থাকুন। শুভরাত্রি।